বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, তোমরা ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের ক্লাস শুরু করছি। আমরা গত ক্লাসে অংশীদারি কারবারের আগমন সংক্রান্ত অধ্যায়ের হিসাবের যে 6টি ধাপ রয়েছে সেই 6টি ধাপের আলোচনা করেছিলাম। আজকে আমরা এই ধাপগুলোরই বিস্তারিত আলোচনা করতে চাই। প্রথম ধাপটি ছিল অবন্টিত লাভ ক্ষতির বন্টন। অবন্টিত লাভ ক্ষতির বন্টন। আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমাদের অংশীদারি কারবারের আগমন সংক্রান্ত সমস্যার যখন সমাধান করতে হয় তখন প্রশ্নে একটি আর্থিক অবস্থার বিবরণী এবং কিছু সমন্বয় দেওয়া থাকে। এই আর্থিক অবস্থার বিবরণী এবং সমন্বয়গুলোর আলোকেই আমাদেরকে সমস্যার সমাধান করতে হয়। এখন প্রশ্ন হলো, এই অবন্টিত মুনাফা আমাদের আর্থিক অবস্থার বিবরণী বা ব্যালেন্স শিটে সাধারণত জেনারেল রিজার্ভ নামেই থাকে। আবার কখনো কখনো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অথবা ইনকাম সামারি নামে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে বা ব্যালেন্স শিটে এই হিসাবটিকে দেখতে পাই। তাহলে এই হিসাবটি অবশ্যই ব্যালেন্স শিটে থাকবে এবং কী নামে থাকবে? হয় জেনারেল রিজার্ভ নামে, না হলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অথবা ইনকাম সামারি। এই তিনটির যে কোনো নামেই ব্যালেন্স শিটে এটিকে আমরা পাবো। এখন এটি ব্যালেন্স শিটের সম্পদ পার্শ্বে নাকি দায়ের পার্শ্বে, কোন পার্শ্বে থাকবে? যদি জেনারেল রিজার্ভ হয় তাহলে এটি অবশ্যই দায়ের পাশে থাকবে। আর যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অথবা ইনকাম সামারি হয় তাহলে এটি দায়ের পাশে থাকতে পারে, সম্পদের পাশেও থাকতে পারে। যদি প্রফিট অ্যান্ড লস অথবা ইনকাম সামারি ব্যালেন্স শিটে দায়ের পাশে থাকে তাহলে বুঝতে হবে এটি প্রফিটের জমাকৃত অংশ। আর যদি সম্পদ পাশে থাকে তাহলে বুঝতে হবে এটি ক্ষতির পুঞ্জীভূত অংশ, অর্থাৎ বিগত কয়েক বছরের ক্ষতি যোগ হয়ে এই পরিমাণ টাকা হয়েছে। তাহলে কি আমরা এই তিনটি বিষয়ের ব্যালেন্স শিটের অবস্থান বুঝতে পেরেছি? এক, যদি জেনারেল রিজার্ভ নামে থাকে তাহলে ব্যালেন্স শিটে অবশ্যই দায়ের পাশে থাকবে। আর যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অথবা ইনকাম সামারি নামে থাকে তাহলে দায়ের পাশেও থাকতে পারে, সম্পদের পাশেও থাকতে পারে। এই প্রফিট অ্যান্ড লস অথবা ইনকাম সামারি যদি দায়ের পাশে থাকে তাহলে বুঝতে হবে এটি পুঞ্জীভূত মুনাফা, অর্থাৎ বিগত কয়েক বছরের মুনাফা একসাথে যুক্ত হয়েছে। আর যদি সম্পদের পাশে থাকে তাহলে বুঝতে হবে এটি বিগত কয়েক বছরের ক্ষতি। তো আমরা এই অবন্টিত লাভ ক্ষতির বন্টন, যেটাকে আমরা বলি জেনারেল রিজার্ভ অথবা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অথবা ইনকাম সামারি, এটি কি বিষয় বুঝতে পারলাম এবং এটি ব্যালেন্স শিটে কোন পার্শ্বে থাকে সেটিও আশা করি বুঝতে পেরেছি। এবার আসা যাক, এই অবন্টিত মুনাফার বন্টন আমরা করব। এই বন্টন করতে গেলে
কারা কারা এই বন্টনের অংশীদার হবে। যেহেতু অংশীদারি কারবারের আগমন এবং অংশীদারি কারবারের আগমনের দিনই এই বন্টনটুকু হবে, এই বন্টনটুকু হলো অতীতের মুনাফা বা ক্ষতি। আর এই অতীতের মুনাফা বা ক্ষতি অর্জন করেছে যারা পুরনো অংশীদার তারা, তাহলে ক্ষতি বা লাভ যাই কিছুই হোক না কেন এটার প্রাপ্য হবে সেই পুরনো অংশীদাররাই। তাহলে বিষয়টুকু সুস্পষ্ট যে এই অবন্টিত মুনাফা বা ক্ষতির অংশ পুরনো অংশীদারদের মধ্যেই বন্টিত হবে। যদি আর্থিক অবস্থার বিবরণী বা ব্যালেন্স শিটে এই অবন্টিত লাভ বা ক্ষতিটি জেনারেল রিজার্ভ নামে থাকে, তাহলে আর্থিক অবস্থার বিবরণী বা ব্যালেন্স শিটে দায়ের পাশে দেখব, এটাকে আমরা দায়ের পাশে দেখব। এই জেনারেল রিজার্ভ অর্থাৎ এই কারবারের অংশীদাররা, পুরনো অংশীদাররা তাদের বিগত বছরে যে লাভ হয়েছিল লাভের সমস্ত অংশটাই তারা নিজেদের মধ্যে বন্টন করে না নিয়ে এই লাভের একটি অংশ তারা কারবারে রেখে দিয়েছে। তো এই রেখে দেওয়া অংশ থেকেই জেনারেল রিজার্ভটির বা সাধারণ সঞ্চিত তহবিলটির সৃষ্টি হয়েছে। এখন যেহেতু এটি পুরাতন অংশীদারদের লাভ বা ক্ষতির লাভের জমিয়ে রাখার একটি অংশ, ক্ষতি নয়, জেনারেল রিজার্ভটি হবে লাভের জমিয়ে রাখার একটি অংশ, তাহলে এইটুকু পুরনো অংশীদারদেরই প্রাপ্য। এখন যখন নতুন কোনো অংশীদার কারবারে আসবে, কারবারে আসার সময়ই এই সাধারণ সঞ্চিতি বা জেনারেল রিজার্ভটুকু পুরনো অংশীদাররা তাদের পুরনো লাভ ক্ষতি বন্টনের অনুপাতে নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে যাবে। যদি না নিয়ে যায় তাহলে এই জেনারেল রিজার্ভে নতুন যে অংশীদার আসবে সেও এটার অংশীদার হয়ে যাবে। যদি নতুন অংশীদার এটার অংশীদার হয়ে যায় তাহলে কিন্তু পুরনো অংশীদাররা এখানে বঞ্চিত হবে, কারণ এই জেনারেল রিজার্ভটুকু পুরনো অংশীদারদেরই লাভ ক্ষতি বন্টনের লাভের একটি অংশ থেকেই তৈরি হয়েছে। এটা তাদেরই প্রাপ্য, তাদেরই অধিকার। তো এইখানে যদি নতুন অংশীদার কোনো অংশ পায় তাহলে পুরনো অংশীদার তাদের প্রাপ্য অংশ কমে যাবে, যতটুকু কমবে ততটুকুই তারা বঞ্চিত হবে। তাই এই জেনারেল রিজার্ভ থাকলে এই জেনারেল রিজার্ভটা পুরনো অংশীদারদের মধ্যেই বন্টিত হবে। এখন পুরনো অংশীদারদের মধ্যে বন্টিত হওয়া বলতে আমরা কি বুঝব? পুরনো অংশীদারদের মধ্যে বন্টিত হওয়া বলতে আমরা যেটা বুঝব সেটি হলো এটা পুরনো অংশীদারদের মূলধন হিসাবে টাকাটা আমরা স্থানান্তর করে দিব। মূলধন হিসাবে যদি এই জেনারেল রিজার্ভের অংশটুকু ভাগ করে দেওয়া হয় তাহলে পুরনো অংশীদারদের মূলধনের পরিমাণ বৃদ্ধি পাবে। আর মূলধন যেহেতু ক্রেডিট উদ্বৃত্ত, এটাকে বৃদ্ধি করতে গেলে ক্রেডিটই করতে হবে। এখন আমরা একটু জাবেদাটা সুস্পষ্টভাবে বলতে চাই। জেনারেল রিজার্ভ বা সাধারণ সঞ্চিতি ভাগ করে দিলে কি জাবেদা হবে? জাবেদাটি হবে জেনারেল রিজার্ভ যেহেতু দায়ের পার্শ্বে আছে অর্থাৎ ক্রেডিট পার্শ্বে আছে, এই জেনারেল রিজার্ভ এখন আর থাকবে না, কারণ পুরনো অংশীদাররা এটা ভাগ করে নিয়ে যাচ্ছে তাদের মূলধন হিসাবের মাধ্যমে। তাহলে জেনারেল রিজার্ভ দায়ের পাশে আছে অর্থাৎ ক্রেডিট দিকে আছে, এটা যেহেতু থাকবে না তাহলে এটাকে ডেবিট করতে হবে। তাহলে জেনারেল রিজার্ভ আগে আর্থিক অবস্থার বিবরণী বা ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে ছিল, এখন যদি ডেবিট করে দিই তাহলে এই জেনারেল রিজার্ভ আর হিসাবের বইয়ে থাকবে না। তাহলে এটা কোথায় যাবে? এটা পুরনো অংশীদারদের মূলধন হিসাবে চলে যাবে। তাহলে পুরনো অংশীদারদের মূলধন হিসাব বেড়ে যাবে। মূলধন যেহেতু ক্রেডিট, বাড়াতে হলে এটাকে আবার ক্রেডিট করতে হবে।
তাহলে এটার জন্য জাবেদা হবে জেনারেল রিজার্ভ ডেবিট অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। এই জাবেদা করে আমরা জেনারেল রিজার্ভটিকে মূলধন হিসাবে স্থানান্তর করে ফেলব। এবার আমরা অবন্টিত মুনাফার জন্য কী জাবেদা দাখিলা হবে সেই সংক্রান্ত আলোচনা করতে চাই। অবন্টিত মুনাফা এটি আর্থিক অবস্থার বিবরণী বা ব্যালেন্স শিটের দায়ের পার্শ্বে থাকবে। অবন্টিত মুনাফা অর্থাৎ মুনাফার যেই অংশ এখনও অংশীদারদের মধ্যে বণ্টন করা হয়নি, তাহলে এই অবন্টিত মুনাফা এটা হলো পুরনো অংশীদারদেরই অর্জিত মুনাফা যা এখনও বণ্টন করা হয়নি। তাহলে এই অবন্টিত মুনাফার মালিক হলো পুরনো অংশীদাররা। তাহলে এটিকে পুরনো অংশীদারদের মধ্যেই তাদের আনুপাতিক হারে ভাগ করে দিতে হবে। এই অবন্টিত মুনাফা আর্থিক অবস্থার বিবরণী বা ব্যালেন্স শিটের দায়ের পার্শ্বে থাকবে। আমরা যখন এই অবন্টিত মুনাফাকে পুরনো অংশীদারদের মধ্যে ভাগ করে দিব, তখন এই অবন্টিত মুনাফা আর থাকবে না, অর্থাৎ এটি হিসাব থেকে মুছে যাবে। আর হিসাবের বই থেকে কোনো হিসাবকে মুছতে হলে ওই হিসাবটি যেদিকে আছে ঠিক তার বিপরীত দিকে দাখিলা দিতে হয়। যেমন ইনকাম সামারি এটি ব্যালেন্স শিটের দায়ের পাশে আছে, দায়ের পাশ মানে হলো ক্রেডিট পাশে আছে। এখন আমরা এটিকে যদি অংশীদারদের মধ্যে ভাগ করে দিতে চাই তাহলে ডেবিট করতে হবে, এটিকে ডেবিট করতে হবে। এটি ডেবিট হয়ে যাবে, অর্থাৎ হিসাবের বই থেকে মুছে যাবে এবং এটিকে পরে অংশীদারদের মূলধন হিসাবে বাড়িয়ে দিতে হবে। যেহেতু অংশীদারদের মূলধন বাড়াতে গেলে আবার ক্রেডিটই করতে হবে। তাহলে অবন্টিত মুনাফার জন্য আমাদের জাবেদা দাখিলা হবে ইনকাম সামারি ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। পুরনো অনুপাতে এটিকে এভাবে ভাগ করে দিতে হবে। তারপরে আসা যাক অবন্টিত ক্ষতির জন্য কি জাবেদা দাখিলা হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবন্টিত মুনাফা ব্যালেন্স শিটের দায়ের দিকে বসে, তাহলে অবন্টিত ক্ষতি ব্যালেন্স শিটের সম্পদ দিকে বা ডেবিট দিকে বসবে। অর্থাৎ অংশীদারদের বর্তমান যারা অংশীদার আছে তারা ব্যবসা পরিচালনা করতে গিয়ে যে ক্ষতির সম্মুখীন হয়েছিল বা তাদের যে ক্ষতি সংগঠিত হয়েছিল, এই ক্ষতিটুকু এখন তাদেরকেই বহন করতে হবে। যদি এই ক্ষতিটুকু বর্তমান অংশীদারদেরকেই বহন করতে হয় তাহলে বর্তমান অংশীদারদের মূলধনের পরিমাণ কমে যাবে, কারণ ক্ষতি হলে মূলধন কমে যায়। তাহলে পুরনো অংশীদারদের মূলধনকে ডেবিট করতে হবে আর ইনকাম সামারিকে ক্রেডিট করতে হবে। যেহেতু ইনকাম সামারি ব্যালেন্স শিটে সম্পদের দিকে আছে, সম্পদের দিক মানে হলো ডেবিট দিক। এখন আমরা এটাকে হিসাব থেকে মুছে দিতে চাই, তাহলে ডেবিট দিক থেকে কোনো হিসাবকে মুছতে হলে তাকে ক্রেডিট করতে হবে। তাহলে ইনকাম সামারি ক্রেডিট হবে। আর এই ক্ষতির ফলে পুরাতন অংশীদারদের মূলধনের পরিমাণ কমে যাচ্ছে। মূলধন এমনিতেই ক্রেডিট, বাড়াইতে হলে ক্রেডিট করতে হবে আর কমাইতে হলে ডেবিট করতে হবে। তাহলে জাবেদাটা হলো ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ডেবিট ইনকাম সামারি ক্রেডিট। এ হলো আমাদের অবন্টিত মুনাফা সংক্রান্ত হিসাব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর যদি কারো কোথাও কোনো জায়গায় অস্পষ্টতা থাকে তোমরা আমাদের এই পেজে কমেন্টে গিয়ে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশায় শেষ করছি। সবাইকে ধন্যবাদ।